বিজয়ের পর আজকে আমরা আমাদের ইভিএসের পেডাগজির 6th ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, পরীক্ষা পদ্ধতি। তাহলে এই বিষয়টা কিন্তু সামনে আজ যে আপার প্রাইমারি টেট সেটার জন্য তো ইম্পর্টেন্টই, আবার ডাব্লিউবি টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সামনে কিন্তু টেটও হচ্ছে, আর কিছু ভ্যাকেন্সিও বেরিয়েছে টেটের প্রাইমারির, আপার প্রাইমারিও হবে। তার জন্য কিন্তু এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে বিষয়টা আমরা শুরু করি। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ বা ডাটা কালেকশন, অনেকে ডেটাও বলে। কি বলেছে, ডেটা সংগ্রহ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গবেষক গবেষণার সমস্যা উত্তর খুঁজে পেতে, অনুমান পরীক্ষা করতে এবং ফলাফল মূল্যায়ন করতে সমস্ত প্রাসঙ্গিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে। মানে কোনো পরীক্ষার জন্য যখন কেউ তথ্য সংগ্রহ করে তখন সেটাকে কী বলে, ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ। এবার দেখো, মনে করো এবার শিক্ষাক্ষেত্রে তথ্য সংগ্রহ কেমন করে হবে? টিচাররা মনে করো স্টুডেন্টের ব্যাপারে বিভিন্ন তথ্য নিবে, তাহলেই তো ওরা ভালো মতো পড়াতে পারবে। যেমন স্টুডেন্টের ব্যাপারে কেমন তথ্য নিবে, যে কোনো একটা বিষয় তারা কত দিনে কমপ্লিট করতে পারছে, কোনো একটা বিষয় কত দিনে ওর তারা মনে রাখতে পারছে, কত দিনে পার্টটা তৈরি করতে পারছে। এই তথ্যটা যদি ওই সবটি স্টুডেন্টের কাছ থেকে নেয়, তাহলে ও একটা আইডিয়া পাবে স্টুডেন্টদের, যে কেমন করে স্টুডেন্টগুলো বুঝছে, তাহলে সেই অনুযায়ী সে নিজের লেসন প্ল্যান বানাতে পারবে। তো তথ্য সংগ্রহটা তোমরা বুঝতে পেরেছো। তো তথ্য সংগ্রহ কী বলেছে, ডেটা সংগ্রহ আপনার সমগ্র গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ, মানে যে গবেষণাটা করছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি, ডেটা সংগ্রহ। আর এটা কি বলেছে, ডেটা সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সংগৃহীত ডেটার গুণগত মান নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ উপাদান কি, গুণগত মান, মানে ডেটা যেটা নিচ্ছি আমরা সেটা একদম ঠিকঠাক নিচ্ছি কিনা, ডেটাটা গুণগত মান কতটা ভালো, সেটা কিন্তু নির্ধারণ করা হচ্ছে ডেটা সংগ্রহ একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে কি বলেছে, ডেটার গুণগত মান নির্ধারণের জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্য। নিম্নলিখিত বৈশিষ্ট্য কি, নির্ভরযোগ্যতা। কি বলেছে, ডেটা এমনভাবে নির্ভরযোগ্য হওয়া উচিত যাতে একই পদ্ধতি পুনরাবৃত্তি একই ফলাফল দেয়। মানে ডেটাটা এমনভাবে নিতে হবে যাতে বারবার যদি আমি ওই ডেটাটা সংগ্রহ করি তো বারবার ফলটা একই আসবে। ওই জন্য কী করতে হবে, ফ্রিকোয়েন্টলি বারবার নিতে হবে ডেটাটা। মানে মনে করো আমি ধরো কোনো ক্লাসের ছাত্রদের হাইট মাপছি, তো এবার একবার মাপলাম, মনে করো 165 আসলো, 166 আসলো বিভিন্ন ছাত্রদের, তারপরে কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। এবার হাইট তো নির্ভরযোগ্য একটা ডেটা। এবার ধরো ওয়েট মাপছি, 1 মাস পর যদি আবার ওয়েট মাপি তাহলে তো ওয়েটটা চেঞ্জ হবে। তো এরকম করে বারবার নিয়ে তোমাকে নির্ভরযোগ্য একটা মানে আসতে হবে যে এই ছাত্রের ওয়েট এত। তারপর কী বলেছে, বৈধতা। কি বলেছে, ডেটার পরিমাপ করা উচিত বা যা পরিমাপ করা উচিত তা উপস্থাপন করা উচিত। মানে যে ডেটাটা আমরা নিচ্ছি সেটা বৈধ কিনা, মানে সেই ডেটা ঠিকঠাক কিনা, মানে যেটা নিচ্ছে সেটা গ্রহণযোগ্য কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে কি বলেছে দেখো, ডেটা দেখো দুই রকমের, একটা হচ্ছে প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডেটা, আর সেকেন্ডারি তথ্য বা সেকেন্ডারি ডেটা। প্রাথমিক তথ্য কি, প্রাথমিক তথ্য হলো সেইগুলি যা নতুন করে এবং প্রথমবার সংগ্রহ করা হয়। মানে প্রথমবার যেগুলো আমরা নিচ্ছি, মনে করো কোনো ক্লাসের আমরা ছাত্রদের ওজন মাপছি, তাহলে প্রথমবার আমি যে ক্লাসে আছি সেই ক্লাসে যদি আমি প্রত্যেকটা স্টুডেন্টের প্রথমবার ওজন মাপি, কোনো ক্লাস 5-এর স্টুডেন্টদের আমি ওজন মাপছি, সেটা হচ্ছে আমার প্রাথমিক ডেটা হয়ে গেল। এই প্রাথমিক তথ্যগুলি প্রকৃতিগতভাবে আসল এবং সমস্যার সাথে সম্পর্কিত। মানে আমরা যেটার জন্য ডেটা নিচ্ছি তার সঙ্গে সম্পর্কিত। আর প্রাথমিকভাবে আসল মানে আমরা নিজেরা নিচ্ছি ডেটাটা। এবার সেকেন্ডারি ডেটা কি, এবার দেখো সেকেন্ডারি ডেটা হলো সেইগুলি যা ইতিমধ্যে অন্য কেউ সংগ্রহ করেছে এবং যা ইতিমধ্যে পরিসংখ্যানগত প্রক্রিয়ার মধ্যে পাস করা হয়েছে। মানে ধরো এবার আমি তো আমার ক্লাসের 5-এর স্টুডেন্টদের ডেটাটা নিয়েছি, এবার মনে করো গোটা পশ্চিমবঙ্গের 5-এর স্টুডেন্টদের যদি আমি ডেটাটা নিই, তা আমরা কি ওটা নিজেরা নিতে যাবো না? নিব না। এবার অন্য অন্য জায়গার সোর্স থেকে আমরা ডেটাটা নিব, সেটা তখন হয়ে যাবে সেকেন্ডারি ডেটা। সেই ডেটাটা আগে ইউজ হয়েছে কিন্তু আমি আমার কাজের জন্য এই ডেটাটা ইউজ করবো, সেটা তখন কী হয়ে গেল, সেকেন্ডারি ডেটা। এবার দেখো সেকেন্ডারি ডেটার পর আসছে পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি কি, দেখো বলেছে মানুষ তার চারিপাশে ঘটতে থাকা শারীরিক ও সামাজিক ঘটনাগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। আমরা দেখো আমরা সব কিছু কিন্তু পর্যবেক্ষণ করি, প্রতিনিয়ত কী কী হচ্ছে সেটা পর্যবেক্ষণ করি। এবার এনসিইআরটি দ্বারা প্রকাশিত পরিবেশ বিষয়ক বইয়ের শিরোনামের জন্য চারিপাশে তাকানোর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এনসিইআরটি যে বইগুলো তৈরি করেছে, মানে যে বইগুলো রিকমেন্ড করেছে, তাদের
শিরোনামের চারিপাশে তাকিয়ে মানে অবজারভেশন করার একটা মানে চারিপাশে তাকানোর একটা গুরুত্ব দেওয়া হয়েছে, অবজারভেশনের গুরুত্বটা দেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে পরিবেশগত অধ্যয়নগুলি আশেপাশে বিশ্বের পর্যবেক্ষণ, আবিষ্কার এবং আবিষ্কারের সাথে সম্পর্কিত। তার মানে কি, এই পরিবেশগত যে বিষয় আছে তার আশেপাশের যে বিশ্ব সেটা পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের মানে পরিবেশবিদ্যা পড়ার জন্য পর্যবেক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওই জন্য এনসিইআরটিও বলছে। এইভাবে শিক্ষাদান পদ্ধতি হলো শ্রেণীকক্ষে সংগঠিত কার্যকলাপের পদ্ধতি। মানে পরিবেশবিদ্যা শেখানোর জন্য পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে বেস্ট। এটা শ্রেণীকক্ষে এভাবে শেখাতে হয়, পর্যবেক্ষণ করিয়ে। প্রতিটি পদ্ধতির নিজস্ব উপযোগিতা এবং সীমাবদ্ধতা রয়েছে। পরিবেশগত অধ্যয়নে বিভিন্ন পদ্ধতি শিশুদের শিক্ষণ শেখানোর প্রক্রিয়াকে কার্যকর করতে সহায়ক। মানে দেখো, প্রত্যেকটা পদ্ধতি তো মানে যেমন উপযোগিতা রয়েছে তেমন সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধ থাকলেও পর্যবেক্ষণ পদ্ধতি পরিবেশ শিক্ষার জন্য বেস্ট। কারণ তুমি যদি নিজের চোখে দূষণটা না দেখো তাহলে তুমি দূষণটা বুঝতে পারবে না, বা তুমি নিজের চোখে যদি দূষণের ফল যেগুলো সেগুলো যদি না দেখো তাহলে তার সেটাতে আমরা অবগত হতে পারবো না, বা স্টুডেন্টদেরকে আমরা ওটা বুঝাতে পারবো না যে এটা কতটা ক্ষতি করছে। ওদেরকে ওটা হাতে কলমেই দেখাতে হবে বা শেখাতে হবে বা পর্যবেক্ষণ করাতে হবে। এটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এবার দেখো কি বলেছে পর্যবেক্ষণ পদ্ধতির উপযোগিতা। কি বলেছে, শিশুদের তাদের নিজস্ব পরিবেশ আবিষ্কার করতে উৎসাহিত করা। মানে শিশুদেরকে আমরা উৎসাহিত করবো যাতে ওরা নিজস্ব পরিবেশ যেটা আছে আশেপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ দক্ষতা বিকশিত হয়। মানে কি, যখন ওরা পর্যবেক্ষণ করবে ওদের কি হবে, নিজেদের মধ্যে যেটা পর্যবেক্ষণের দক্ষতা আছে ওদের সেটা বিকশিত হবে, সেটা আরও ডেভেলপ হবে, আরও ভালো মতো ওরা খুঁটিয়ে জিনিসগুলো দেখবে। এই পদ্ধতির মাধ্যমে শিশুদের দেখতে উৎসাহিত করা হয়। মানে দেখতে উৎসাহিত করা, বিভিন্ন জিনিস দেখা, বিভিন্ন জিনিস অবজার্ভ করতে উৎসাহিত করা হয়। মানে চিন্তা করুন আছে, এটা করণ হবে, চিন্তাকরণ এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে উৎসাহিত করে। এবং মানে চিন্তা করতে এবার বিভিন্ন বিষয়, মনে করো কোন জিনিস কোনটার সঙ্গে কেমনভাবে রিলেটেড তার যে সম্পর্ক স্থাপন সেটা করতে ওদেরকে উৎসাহিত করা হয়। শিশু কৌতূহল বিকাশ করে এবং সন্তুষ্টি পায়। মানে শিশুদের মধ্যে কৌতূহল বিকাশ হয়, এবার ওদের মধ্যে সন্তুষ্টি আসে একটা, যখন ওরা নিজে থেকে কোনো কিছু পর্যবেক্ষণ করে তাহলে ওদের মধ্যে সন্তুষ্টি আসে। কি বলছে, এই পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব বস্তু এবং ভৌত পরিস্থিতি থেকে প্রাপ্ত হয়। মানে যে জ্ঞানটা আমি অর্জন করছি সেটা কি হবে, ভৌত পরিবেশ থেকে, মানে সামনে আশেপাশে পরিবেশ থেকে, আর বাস্তবে আমরা পাবো। মানে এটা খাতায় কলমে আমরা করব না, আমরা কেমন করবো, মানে ডাইরেক্ট, মানে প্র্যাকটিক্যালি আমরা ওই জ্ঞানগুলো পাবো। শিশুরা মিল ও পার্থক্য পেয়েছে। মানে ওরা কোনো দুটা জিনিসের মধ্যে কেমন মিল আছে, দুটো জিনিসের মধ্যে কী কী পার্থক্য আছে সেটা ওরা নিজেরা উপলব্ধি করতে পারে। পড়ে না, বই পড়ে উপলব্ধি করতে হয় না, নিজেরা হাতে কলমে শেখে ওরা। তারপরে কি বলেছে দেখো, পরীক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল মেথড। পরীক্ষা পদ্ধতি কি, দেখো সবগুলো মিলেই কিন্তু পরীক্ষা পদ্ধতি। মানে আগে যেটা আমরা করলাম তথ্য সংগ্রহ, তারপরে কি করলাম পর্যবেক্ষণ। এই তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ কিন্তু পরীক্ষা পদ্ধতির মধ্যেই পড়ে। কারণ তথ্য সংগ্রহ যদি না করি, তার প্র্যাকটিক্যাল ওয়ার্ক না করি, তাহলে কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো না। এবার কি হয়েছে, শিক্ষার্থীরা নিজেরাই পরীক্ষার সাথে যুক্ত থাকে বলে হাতে কলমে কাজ করার সুযোগ পায়। মানে ওরা হাতে কলমে কাজ করার সুযোগ পায় নিজেরাই যদি যুক্ত থাকে ইসের মধ্যে, হাতে কলমে শেখে সবকিছু। এবার কি বলেছে, অনুসন্ধান ও কৌতূহল নীতির মাধ্যমে পরীক্ষা সম্পূর্ণ হয় বলে শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কার করার প্রবণতা দেখা যায়। মানে ওদের মধ্যে আবিষ্কার করার, যখন ওরা নিজেরা পরীক্ষা করবে ওদের একটা উৎসাহ হয়, ওরা নিজেরা আবিষ্কার করতে মানে উদ্যত হয়। তারপরে কি বলেছে, শিক্ষার্থীরা যেহেতু নিজের হাতে কাজ করে তাই তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। মানে যখন ওরা নিজে নিজে করবে তখন তাদের মধ্যে কি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। আর না তো নিজে যদি কাউকে না করতে দেওয়া হয় তার মধ্যে তো কোনো কাজ করার আত্মবিশ্বাস তৈরি হবে না। তারপরে দেখো, এবার আমাদের এই পার্টটা একটু ছোটোই ছিল, এবার কি আছে এমসিকিউ এসছে। এবার এমসিকিউগুলো আমরা দেখি। কি বলে দেখো, পরীক্ষণমূলক শিখন বলতে বোঝায়। পরীক্ষণমূলক শিখন বলতে কি বোঝায়, অভিজ্ঞতার মাধ্যমে শেখন, সক্রিয়ভাবে শেখন, পরীক্ষণের মাধ্যমে শেখন, না উপর সবগুলো। দেখো পরীক্ষামূলক যেটা শিখন আছে তার মধ্যে কিন্তু অভিজ্ঞতা পড়ে। প্রথম হচ্ছে অভিজ্ঞতা পড়ে, ওরা নিজেরা করে বলে সক্রিয়ভাবেও শেখে। তারপরে কি পরীক্ষণের মাধ্যমে শেখে, মানে ওরা পরীক্ষা নিরীক্ষা করে তাহলে পরীক্ষণের মাধ্যমে শিখছে বা শিখছে।
তার মানে কি হবে, তিনটাই হবে, উপরে সবগুলোই হবে এই কোশ্চেন অ্যান্সার, তাহলে এটাই হবে অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে, অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ করা সহজ নয়। বক্তব্যটি হলো কার? এবার দেখো এই অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতার ব্যাপারে কে বলেছিল, সবচেয়ে বেশি বলেছিল জন ডিউ, তাই এটা অ্যান্সার জন ডিউ হবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তারপরে কি, পরীক্ষামূলক শিক্ষণের মধ্যে দিয়ে বৌদ্ধিক আচরণের পরিবর্তন ঘটে, বৌদ্ধিক ও মনশ্চালকমূলক আচরণের পরিবর্তন ঘটে, বৌদ্ধিক ও দক্ষতামূলক আচরণের পরিবর্তন ঘটে, বৌদ্ধিক অনুভূতিমূলক ও দক্ষতামূলক আচরণের পরিবর্তন ঘটে। দেখো বৌদ্ধিক তো পরিবর্তন সবটিতে আছে, বৌদ্ধিক তো হবেই। এবার মনশ্চালকমূলক মানে মানে মন দিয়ে যেটা চালনা করি, তো এখানে আমরা সবটি দেখি। দেখো এখানে হচ্ছে অনুভূতিমূলক, মানে আমরা যখন কোনো পরীক্ষা করি তখন ওটার অনুভূতি আমরা পাই সামনাসামনি, মানে সরাসরি পাই, মানে মনে মনে তো ওটা ভাবি না, মানে মনে মনে ওই অনুভূতিটা পাই না, তো সামনাসামনি পাই। তারপরে নিজের পরীক্ষা করলে দক্ষতার বিকাশ ঘটে, তাহলে এখানে তিনটাই হবে, তাহলে অপশন নম্বর ডি অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, পরীক্ষামূলক মডেলের স্তরগুলি হলো, তো কি কি স্তর আছে পরীক্ষামূলক মডেলে? অভিজ্ঞতা অর্জন, বিমূর্ত ধারণা গঠনের সামান্যীকরণ, নতুন পরিস্থিতিতে সামান্যীকরণের প্রয়োগ, আর উপরে সবগুলো বলেছে। তাহলে দেখো পরীক্ষামূলক পদ্ধতিতে যখন আমরা তথ্য সংগ্রহ করব তখন কি অভিজ্ঞতা অর্জন হবে। তার মানে কি অভিজ্ঞতা অর্জনের পরে ওই ওই যে জিনিসটা আমরা শিখছি তার উপর একটা বিমূর্ত ধারণা গঠন হবে, মানে একটা আমরা ধারণা গঠন হবে। তারপর আমরা সামান্যীকরণ মানে ওটা আমরা তখন আর সহজ মনে হবে, জিনিসটা সামান্যীকরণ হবে। তারপরে অন্য পরিস্থিতিতে অন্য কিছু দিয়ে ওই জিনিসটা আমরা প্রয়োগ করব, ওটা হচ্ছে সামান্যীকরণের প্রয়োগ। তার মানে কি উপরে সবগুলো হবে। এবার এই কোশ্চেনটা রিলেটেডই এর পরের কোশ্চেনটা আছে, এর পরের কোশ্চেনটা বড়, একটু পড়বো দেখো কি বলেছে। একটি 6 বছরের বালক হঠাৎ মেঝেতে পড়ে গেছে, মা তখন ফ্রিজ থেকে বরফ এনে তার পায়ে ঘষে দিলেন, বালকটির ব্যথা কিছুটা পরিমাণে মানে উপশম হলো বলেছে, এটা ছুটে গেছে। কয়েকদিন পর বালকটি হঠাৎ পড়ে যায়, তখন সে নিজেই ফ্রিজ থেকে বরফ এনে পায়ে দেয়। তার মানে কি হলো দেখো, প্রথমে কি হলো, প্রথমে ওই অভিজ্ঞতা অর্জন করলো, যে ওই প্রথমে পড়ে গেছিল আর মা ওকে লাগালো, তাহলে কি হলো বরফ লাগালো, তার মানে অভিজ্ঞতা অর্জন করলো। তারপরে কি হলো দেখো, তারপরে নিজে থেকে বরফ লাগালো, তার মানে কি এটা সামান্যীকরণ হলো। এবার কি বলেছে, কিছুদিন পরে বালকটি তার বন্ধুর সঙ্গে ছুটোছুটি করে, হঠাৎ তার বন্ধু পড়ে যায়, তখন সে পাশের একটি দোকান থেকে আইসক্রিম এনে বন্ধুদের পায়ে ঘষে। তাহলে বালকটি কেমন শেখানো হলো? তাহলে দেখো পাশের দোকানে আইসক্রিম এনে ঘষছে, তার মানে এটা কি হচ্ছে, যে নতুন পরিস্থিতির সামান্যীকরণের প্রয়োগ। তার মানে দেখো এটা কি পদ্ধতির ইঙ্গিত করছে, অনেকে বলবে অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা আসলে সবটি হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে শেখানো হবে, কারণ এটা পরীক্ষা পদ্ধতি। প্রথমে অভিজ্ঞতা অর্জন করবে, তারপরে তার বিমূর্ত ধারণা গঠন হবে, সামান্যীকরণ করবে, তারপরে কি করবে, সে সামান্যীকরণের প্রয়োগ করবে, এটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে শেখানো হবে তার। তারপরে কি বলছে, শ্রেণীকক্ষে পরিবেশ সংক্রান্ত শিক্ষণে কোনটি ব্যবহার করা যায়? দেখো আলোচনা, নৃত্য, খেলাধুলা কোনটি না। দেখো তুমি নৃত্য তো পরিবেশ সংক্রান্ত শিক্ষণে সহজে তো ইউজ করা যাবে না, খেলাধুলা পরিবেশ সংক্রান্ত শিক্ষণ সহজে ইউজ করা যাবে না, তাহলে কি করা যাবে, আলোচনা, তো এটা আলোচনা হবে অ্যান্সার। তারপরে দেখো শ্রেণীকক্ষে পরিবেশ শিক্ষাকে কার্যকর করতে তুলতে হলে শিক্ষার্থীদের পরিবেশের বিষয়গুলিকে কি করতে হবে, মুখস্থ করে বলতে হবে, অর্থবহ করে বোঝার চেষ্টা করতে হবে, সক্রিয়তার মাধ্যমে শিখতে হবে, না বারবার অনুশীলন করতে হবে। দেখো মুখস্থ করতে হবে, এটা তো এখনকার নীতিই না, তো এটা হবে না। তবে দেখো অর্থবহ করে বোঝার চেষ্টা করতে হবে, নিজে থেকে বোঝার চেষ্টা করতে হবে অর্থবহ করে, এটাও ঠিক মানা যাচ্ছে না। তারপরে কি বারবার অনুশীলন করতে হবে, বারবার অনুশীলন করে শিখবে না ওই নিজে সক্রিয়ভাবে শিখবে, কোনটাতে ভালো শিখবে, সক্রিয় হাতে কলমে যেটা করে শিখবে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, নিচের কোনটি পরিবেশ শিক্ষণের সঙ্গে যুক্ত নয়? অভিজ্ঞতা অর্জন, পর্যবেক্ষণ, শিক্ষকের বক্তৃতার মাধ্যমে নিজের অভিজ্ঞতা অর্জন, বিমূর্ত ধারণা সরলীকরণ। দেখো শিক্ষকের বক্তৃতার মাধ্যমে, শিক্ষক বক্তৃতা দিলে কি তার অভিজ্ঞতা অর্জন হবে, না সে হাতে কলমে করলে তার অভিজ্ঞতা অর্জন হবে, বা সে যদি প্র্যাকটিক্যালি দেখে জিনিসটা তাহলে অভিজ্ঞতা, তাহলে এটা তো হবে না, তাহলে কোনটি নয় বলেছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো আজকের ক্লাসে এইটুকুই, তো আরও কিন্তু ভিডিও আসবে, সিডিপির ক্লাস ওদিকে হচ্ছে, আর আমাদের তো ইভিএস পেডাগজি ক্লাস হচ্ছে, ইভিএস পেডাগজি আরও অনেক কটা ক্লাস আসবে। তারপরে আমরা আপার প্রাইমারির জন্য সায়েন্সের যে গ্রুপগুলো আছে
সেগুলোর কিন্তু আমরা প্র্যাকটিস শুরু করব। তো তোমরা সঙ্গে থেকো। থ্যাংক ইউ।